আজকে আমি পড়াবো ইন্স্যুরেন্স ক্লেম। এই চ্যাপ্টারটার ইন্ট্রোডাকশন পার্টটা আজকে দেব। ইন্স্যুরেন্স ক্লেম করার আগে জানতে হবে হোয়াট ইজ ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স হলো দুটো পার্টির মধ্যে একটা এগ্রিমেন্ট। ইট ইজ এ কন্ট্রাক্ট বিটুইন টু পার্টিস। তাহলে টু পার্টিস থেকে পার্টি দুটো হলো ইন্স্যুরার এবং ইনশোর্ড। ইন্স্যুরার কি? ইন্স্যুরার হলো ইন্স্যুরেন্স কোম্পানি যারা ইন্স্যুরেন্স পলিসি বিক্রি করে, আর ইনশোর্ড হলো যারা ইন্স্যুরেন্স পলিসি নেয়। এবার ইন্স্যুরারের বিস্তারিত বিবরণ কি? Insurer is a party who covers or protects the insured against the risk fully or partially arises due to fire, earthquake, theft, strike, flood, or due to any other accident. Insurer হলো একটা পক্ষ বা পার্টি যারা বিভিন্ন রকম ন্যাচারাল ক্যালামিটি কিংবা কোনো দুর্ঘটনা থেকে রক্ষা করে। এবার ইনশোর্ড কি? ইনশোর্ড হলো যারা ইন্স্যুরার এর কাছ থেকে পলিসি গ্রহণ করে, অর্থাৎ ইন্স্যুরেন্স পলিসি ইন্স্যুরারের কাছ থেকে কিনে নেয় বা বছর বছর প্রিমিয়াম দেয়, তাদের কি বলা হয়? ইনশিওর্ড। এবার ইন্স্যুরেন্স কোম্পানি কি করে? What does the insurance company do? If the event happens, insurance company gives the claim to the insurance. ঘটনা হলো যদি কোনো ঘটনা ঘটে তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি তাদেরকে ক্লেম দেয়। ক্লেম অর্থাৎ টাকা প্রদান করে। কিভাবে তারা দেয়? How they give claim? Insured calculates the loss and lodges claim to the insurer. মানে যারা ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেয় অর্থাৎ কিনে, তারা কি করে? তারা একটা ক্লেম তৈরি করে। কত টাকা আমি আমার প্রাপ্য সেটা তৈরি করে সেটা ইন্স্যুরারের কাছে পাঠায়। এবার the insurer assesses the claim and settles the claim as per insurance policy. ইন্স্যুরেন্স পলিসিতে যা দেওয়া আছে, যে সমস্ত কন্ডিশন দেওয়া থাকে, সেই কন্ডিশন অনুসারে তারা কি করে? ইনশোর্ড যে ক্লেমটা পাঠিয়েছে সেই ক্লেমটা অ্যাসেস করে তারপর সেটা প্রদান করে যে ওটা ঠিক আছে কিনা। এইবার ইন্স্যুরেন্স, আমরা তো জানি ইন্স্যুরেন্স ক্লেম কি হলো, কি ইন্স্যুরেন্স কি সেটা আমরা জানতে পারলাম। ইন্স্যুরেন্স কত রকম হয় সেটা একটু জানার প্রয়োজন আছে। ইন্স্যুরেন্স ক্লেম করার আগে কত রকম হয় সেটা আমাদের জানার দরকার আছে। ইন্স্যুরেন্স প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স, দুই নম্বর হলো জেনারেল ইন্স্যুরেন্স। এবার লাইফ ইন্স্যুরেন্স কি? লাইফ ইন্স্যুরেন্স হচ্ছে কন্ট্রাক্ট বিটুইন ইন্স্যুরার এন্ড ইনশোর্ড। ইন্স্যুরেন্স কোম্পানি এবং যারা ইন্স্যুরেন্স পলিসি গ্রহণ করে তাদের মধ্যে একটা কন্ট্রাক্ট। তাদেরকে কি করে? আর্থিক সাহায্য দেয়, আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়। যদি কোনো ডেথ কিংবা ডিসএবিলিটি হয়ে যায় তখন, কিংবা এর আরেকটা ব্যাপার আছে যে নির্দিষ্ট সময়ান্তে এরা প্রদান করে। যদি কোনো ঘটনা ঘটে আর না ঘটে, মানে ঘটতেও পারে নাও ঘটতে পারে, কারো মৃত্যু নাও হতে পারে কিংবা কোনো ডিসএবিলিটি নাও হতে পারে, তাহলে নির্দিষ্ট সময় পরে ইন্স্যুরেন্স কোম্পানি তাকে কিছু টাকা প্রদান করে। সেই জন্য লাইফ ইন্স্যুরেন্স প্রধানত হচ্ছে কন্ট্রাক্ট অফ অ্যাসুরেন্স, এটা ইন্স্যুরেন্স নয়। কিছু কিছু ক্ষেত্রে এরকম আছে যে ঘটনা ঘটলেই শুধু পয়সা পাবে মেয়াদ অন্তে, আর না হলে কোনো পয়সা পাবে না। সেটা আসলে জেনারেল ইন্স্যুরেন্সের যে মেইন প্রিন্সিপাল সেটার মধ্যেই পড়ে। এরপরে আসছি আমরা জেনারেল ইন্স্যুরেন্স কি। জেনারেল ইন্স্যুরেন্সের মধ্যে অনেক রকম ইন্স্যুরেন্স আছে। জেনারেল ইন্স্যুরেন্সের মূল কথা হলো যদি কোনো ঘটনা ঘটে তাহলেই তাকে টাকা দেওয়া হবে, আর যদি না ঘটে তাহলে কোনো টাকা দেওয়া হবে না।
এই জন্য জেনারেল ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের অর্থাৎ বার্ষিক প্রতিও কিস্তির পরিমাণ কম হয়। জেনারেল ইন্স্যুরেন্স সাধারণত অনেক প্রকার হয়ে থাকে। প্রথম হচ্ছে ফায়ার ইন্স্যুরেন্স। ফায়ার ইন্স্যুরেন্সের মধ্যে আবার তিন রকম রয়েছে, এক হচ্ছে লস অফ স্টক, আরেকটা লস অফ প্রফিট এবং লস অফ ক্যাপিটাল অ্যাসেট লাইক বিল্ডিং, ফার্নিচার এটসেট্রা। এছাড়াও রয়েছে মেরিন ইন্স্যুরেন্স, প্রপার্টি ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স এবং অন্যান্য বিভিন্ন রকম ইন্স্যুরেন্স যেমন মোটর ভেহিকেল ইন্স্যুরেন্স, মেডিকেল ইন্স্যুরেন্স এটসেট্রা। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্সের রকম। এবার ফায়ার ইন্স্যুরেন্স ক্লেম আমাদের যে পাঠ্য বিষয়ে অন্তর্ভুক্ত সেটা হচ্ছে ফায়ার ইন্স্যুরেন্স ক্লেমটাই শুধু করতে হবে। এখন আমরা জানতে যাচ্ছি কোন বিষয় সম্পর্কে, ইন্স্যুরেন্স ক্লেম ডিউ টু লস অফ স্টক এবং লস অফ প্রফিট। এই দুটোই আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত। এইবার প্রথমে আজকে আলোচনা করব লস অফ স্টক সম্বন্ধে। এই লস অফ স্টক তৈরি করার জন্য দুটো ধাপ যেতে হয়, একটা প্রথম ধাপ, একটা দ্বিতীয় ধাপ। প্রথম ধাপে রয়েছে অ্যাসার্টেইনমেন্ট অফ ভ্যালু অফ স্টক অন দ্য ডেট অফ ফায়ার। যে তারিখে আগুন লেগেছে সেই তারিখে স্টকের পরিমাণ কত সেটা জানতে হবে বা বের করতে হবে। দ্বিতীয় স্টেপ হলো অ্যাসার্টেইনমেন্ট অফ অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ ক্লেম টু বি লজড। কত টাকা ক্লেম দেওয়া হবে সেটা জানার জন্য আরেকটা ধাপ। এই কত টাকা ক্লেম দাবি করা হবে সেটা আবার দুটো ধাপের মধ্যে আছে। একটা ধাপ হলো ক্যালকুলেশন অফ অ্যামাউন্ট অফ ক্লেম, কত টাকা ক্লেম হবে, আর দ্বিতীয়ত হচ্ছে অ্যাপ্লিকেশন অফ অ্যাভারেজ ক্লজ টু দ্য নেট অ্যামাউন্ট অফ দ্য ক্লেম। যদি কোনো স্টকের জন্য পলিসি নেওয়া থাকে, মানে আগুনে পুড়ে গেলে যদি কোনো স্টক নষ্ট হয় এবং সেটার এগেইনস্টে যদি কোনো পলিসি নেওয়া থাকে, তখন সেই স্টকের এগেইনস্টে আমরা ক্লেম করতে পারি। এই বিষয়ে একটা বিশেষ বিষয় জানা প্রয়োজন আছে যে স্টক কিন্তু ডাইরেক্ট অ্যাকাউন্টের অন্তর্ভুক্ত নয়। কোনো কিছু কিনলে পারচেজে যায়, কোনো কিছু সেল করলে সেটা সেলে যায়, কোনো রিটার্ন ইনওয়ার্ড হলে পারে সেটা রিটার্ন ইনওয়ার্ড বুকে যায়, রিটার্ন আউটওয়ার্ড হলে রিটার্ন আউটওয়ার্ড বুকে যায়। সবগুলো স্টক সম্পর্কিত, কিন্তু কতটা থেকে গেল সেটা যেহেতু কোনো ঘটনা নয় যার ফলে আর্থিক অবস্থার পরিবর্তন হবে, সেটাই তো একটা ইভেন্ট এবং সেটাই তো এন্ট্রি করা প্রয়োজন, অর্থাৎ জার্নাল, লেজার এগুলো করা প্রয়োজন। যেহেতু এই ক্লোজিং স্টকের কোনো এফেক্ট নেই, সেই জন্য এটাই ডাইরেক্ট অ্যাকাউন্টিং এর কোনো প্রভাব পড়ে না এবং সেই কারণে ট্রায়াল ব্যালেন্সে বিশেষ করে এই ক্লোজিং স্টক দেওয়া থাকে না। ক্লোজিং স্টক থাকে অ্যাডজাস্টমেন্টে। সেটা কি করে বের করতে হয়? এটা বের করতে হয় স্টক রেজিস্টার থেকে। স্টক রেজিস্টার থেকে যা তথ্য আছে সেই তথ্য থেকে ভ্যালুয়েশন নিয়ে তারপরে কস্ট এবং মার্কেট ভ্যালু whichever is lower সেইভাবে একটা স্টকের ভ্যালুয়েশন করা হয়। Now the question arises how to calculate the value of stock as on the date of fire. Step 1 আমরা জানি ascertainment of the value of stock on the date of fire. It can be obtained through the preparation of a memorandum trading account. এবার মনে করতে পারি আমরা যে what is memorandum trading account? আমরা তো ট্রেডিং অ্যাকাউন্ট সম্পর্কে জানি, কিন্তু মেমোরান্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট সম্পর্কে তো অতটা জানি না। মেমোরান্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট একদম ট্রেডিং অ্যাকাউন্টের মতোই ছক। যেহেতু ট্রেডিং অ্যাকাউন্ট একটা বার্ষিক
প্রতিবেদন বা হিসাব, আর এই যে ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করা হচ্ছে অল্প একটা সময়ের জন্য বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য, এবং সেই জন্য এটাকে মেমোরান্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট বলা হয়। এবার আসি আমরা হাউ টু প্রিপেয়ার মেমোরান্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট। মেমোরান্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট কোন সময়ের জন্য করতে হবে? যেদিন আগুন লেগেছে সেই দিন পর্যন্ত, কবে থেকে না, আগের বছর যেখানে শেষ হয়েছিল তার পরের দিন থেকে, the first day of the accounting year to the date of fire. Here is the chart. ঠিক ট্রেডিং অ্যাকাউন্টের মতন ডেবিট এবং ক্রেডিট দুটো দিক থাকবে। প্রথমে থাকবে ওপেনিং স্টক। এই ওপেন স্টকটা পাওয়া যাবে ব্যালেন্স শিট থেকে। কোন বছরের ব্যালেন্স শিট? না, আগের বছরের ব্যালেন্স শিট নিশ্চয়ই আছে, সেই ব্যালেন্স শিটের ক্লোজিং স্টক হয়ে যাবে এই বছরের এই মেমোরান্ডাম ট্রেডিং অ্যাকাউন্টের ওপেনিং স্টক। এরপরে আসছে পারচেজ। পারচেজ কোত্থেকে পাওয়া যায়? পারচেজ পাওয়া যাবে পারচেজ ডে বুক এবং ক্যাশ বুক থেকে। এর থেকে লেস রিটার্ন, যদি পারচেজ রিটার্ন থেকে থাকে সেটা কোথায় পাওয়া যাবে? না, রিটার্ন আউটওয়ার্ড বুকে। সেটা বাদ দিলে যা হবে সেটা নেট ব্যালেন্সটা চলে যাবে অ্যামাউন্ট কলামে। এরপরে আসছে ওয়েজেস অ্যাকাউন্ট। ওয়েজেস সারা বছরে কত পাওয়া যায় সেটা কোত্থেকে পাওয়া যায়? না, ক্যাশ বুক থেকে। ডাইরেক্ট এক্সপেন্স এবং ক্যারেজ ইনওয়ার্ড, এটা এই দুটো একই রকম ভাবে ক্যাশ বুক থেকে পাওয়া যায়। এবার গ্রস প্রফিট। গ্রস প্রফিট সাধারণত সেলস এর উপরে একটা পার্সেন্টেজ হিসাবে পাওয়া যায়। তার আগের বছরগুলোর পাস্ট রেকর্ডের ভিত্তিতে একটা পার্টিকুলার পার্সেন্টেজ একটা গ্রস প্রফিট থেকে থাকে, বা অ্যাভারেজ গ্রস প্রফিট পার্সেন্টেজ থাকতে পারে। সেই পার্সেন্টেজে সেলস এর উপরে আমরা একটা পার্সেন্টেজ বা ক্যালকুলেশন করে আমরা এই গ্রস প্রফিটটা বসাতে পারি। এই সময়ের জন্য যত সেলস হয়েছে সেটা আমরা জানতে পারবো কোত্থেকে? না, সেলস ডে বুক এবং ক্যাশ বুক থেকে। তার থেকে যদি কোনো রিটার্ন থেকে থাকে সেই রিটার্নটাও বের করে নেবো রিটার্ন আউটওয়ার্ড বুক, ইনওয়ার্ড বুক থেকে, এবং সেই সেলস থেকে বাদ দিয়ে আউটার কলামে বসাবো। এদিকে গ্রস প্রফিটটার ব্যাপারে আরেকটা ব্যাপার আছে। এরকম হতেই পারে সেলস সব সময় সারা বছর একরকম হয় না, কিংবা আরেকটা বিষয় জানা প্রয়োজন যে ভ্যালুয়েশন অফ স্টক কখনো ওভার ভ্যালু থাকতে পারে কিংবা আন্ডার ভ্যালু থাকতে পারে, কিংবা কোনো ফ্রি স্যাম্পল সারা বছরে বিক্রি হতে পারে, বিলি হতে পারে। এছাড়া যদি কোনো স্টক পার্সোনাল ইউজের জন্য প্রপাইটর বা মালিক নিয়ে থাকে সেই ফ্রি স্যাম্পলটাও কিন্তু এখানে অ্যাডজাস্টমেন্ট করতে আসবে। অর্থাৎ গ্রস প্রফিট নির্ণয়ের সময় এইসব বিষয়গুলো নজরে রাখতে হবে। সেগুলো কি কি অ্যাডজাস্টমেন্ট করা প্রয়োজন প্রবলেম দেখলে আস্তে আস্তে বোঝা যাবে। এইগুলো ডেবিট দিকে আশা করি এদিকে বেশি হবে, কারণ ক্লোজিং স্টক ওদিকে বসানো নেই। যদি ক্লোজিং স্টক সত্যি সত্যি থেকে থাকে ডেবিট সাইডের যোগফল ক্রেডিট সাইডের তুলনায় অবশ্যই বেশি হবে, এবং সেই বেশি যোগফল বসিয়ে সেটা আবার ডান দিকে বসিয়ে একটা ব্যালেন্সিং ফিগার বের করতে হবে। এটা কি বলা হবে? মেমোরান্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট। এখান থেকে কি পেলাম? তাহলে ভ্যালু অফ ক্লোজিং স্টক অ্যাজ অন দ্য ডেট অফ ফায়ার। এবার আমরা আসছি নেক্সট স্লাইড। দ্বিতীয় স্টেপ বা ascertainment of the actual amount of the claim to be lodged। কত টাকা আমরা ক্লেম করতে পারি। এবার ক্লেম করার সময় তোমাদের মনে হতেই পারে যে যত টাকা স্টক ছিল তত টাকায় দাবি করব না। সেটা কি হবে? সেটা কিন্তু নিম্নলিখিত ক্যালকুলেশনের ভিত্তিতে বোঝা যাবে যে আমরা কত টাকা ক্লেম করব। এরকম হতেই পারে যে স্টকটা ছিল সেই স্টকের পুরোটা নিঃশেষ হয়ে যায়নি, অর্থাৎ আগুনে ধ্বংস হয়ে যায়নি বা পুড়ে যায়নি। কিছু স্টক বেচে বাঁচানো গেছে এবং সেটা বিক্রি করা গেছে। সেটাকে বলা হয় যে স্টক স্যালভেজড। এবার যে টাকাটা ইন্স্যুরেন্স কোম্পানি দেবে সেটা প্রকৃত ক্ষতি সেটার পরিমাণই দেবে, অর্থাৎ যত স্টক ছিল তার থেকে যত স্টক বাঁচানো গেছে সেটা বাদ দিলেই দেখা যাবে আসলে নিট কত টাকা লস হয়েছে। সেই জন্য আমরা কি করব? বুক ভ্যালু অফ দ্য স্টক।
বইয়ে যে ভ্যালুয়েশন ছিল, মেমোরান্ডাম ট্রেডিং অ্যাকাউন্টে যে ভ্যালুয়েশনটা পেয়েছি একটু আগে, সেই স্টক থেকে আমরা এই ব্যালেন্সটা নিয়ে আসবো। এর থেকে বাদ যাবে ভ্যালু অফ স্টক অর স্টক স্যালভেজ বা সেট কিংবা রিটেইনড ইন দ্য বিজনেস। এই দুটো বাদ দিলে যা পাওয়া যাবে সেটা হবে লস অফ স্টক, অর্থাৎ এই অ্যামাউন্টটাই ইন্স্যুরেন্স কোম্পানিকে ক্লেম করা হবে। কিন্তু এখানে একটা 3টে স্টার দিয়ে দেখানো আছে সাবজেক্ট টু অ্যাভারেজ ক্লজ। তাতে অ্যাভারেজ ক্লজটা কি? এখানে আরেকটা বিষয় মনে করা প্রয়োজন। এখানে অ্যাভারেজ ক্লজ বলে একটা ক্লজ ইন্স্যুরেন্স কোম্পানি দিয়ে রাখে, কারণ দেখা গেল যে যত টাকা ইন্স্যুরেন্স করা হয়েছে তার থেকে বেশি স্টক সেই সময় ছিল, পুরো স্টকের ইন্স্যুরেন্স করাইনি, তাহলে ধরে নেওয়া হলো যে 60,000 টাকার ইন্স্যুরেন্স করা ছিল, কিন্তু এখানে আছে 80,000 টাকার স্টক। তাহলে মূল যে স্টক তার রেশিও হচ্ছে 3/4 অংশ, অর্থাৎ 60,000 বাই 80,000, 4/3 এর ইন্স্যুরেন্স করা আছে। যদি 4/3 ইন্স্যুরেন্স করা থাকে, যত স্টক থাকবে ফুল ভ্যালু তো ইন্স্যুরেন্স করা নেই, অর্থাৎ যে রেশিওতে আমরা ইন্স্যুরেন্স করেছি সেই রেশিওতেই স্টক আমরা ক্লেম করব, অর্থাৎ অ্যাভারেজ ক্লজ এইভাবেই অ্যাপ্লাই হবে। দেখে না যাক কিভাবে অ্যাভারেজ ক্লজ অ্যাপ্লাই করা হয়। অ্যাপ্লিকেশন অফ অ্যাভারেজ ক্লজ। প্রিমিয়াম অফ দ্য ইন্স্যুরেন্স premium is dependent on the value of stock insured. ইন্স্যুরেন্স কোম্পানিকে যে আমরা প্রিমিয়াম দিই সেটা স্টকের ভ্যালুর উপরে নির্ভর করে। অনেক সময় যিনি ইন্স্যুরেন্স পলিসি নিচ্ছেন, অর্থাৎ যে বিজনেসম্যান নিচ্ছেন, তারা মনে করেন কম টাকার একটা ইন্স্যুরেন্স করে রাখি, বেশি টাকা স্টক করে দেবো, ইন্স্যুরেন্স যদি ইয়ে হয়ে যায় করে দেবো, সেটা কিন্তু হবে না। টাকা বাঁচানোর জন্য কম টাকা দিয়ে ইন্স্যুরেন্স করে, কিন্তু তাতে অসুবিধা কি হয়? ঠিক মতো টাকা পাওয়া যায় না। তাই একটা ক্লজ ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ে রেখেছে যাকে বলা হয় অ্যাভারেজ ক্লজ। When a business takes an insurance policy, the value of which is less than the value of average stock lying on the godown. গোডাউনে যে অ্যাভারেজ স্টকটা থাকে তার থেকে কম ভ্যালুর যদি ইন্স্যুরেন্স পলিসি নেওয়া হয় তাহলে তাকে বলা হয় আন্ডার ইন্স্যুরেন্স। আর যদি আন্ডার ইন্স্যুরেন্স হয় তাহলেই এই অ্যাভারেজ ক্লজ অ্যাপ্লাই হবে, আর না হলে নয়। যত টাকা স্টক ছিল তত টাকারই পলিসি হলে পুরো টাকাই পাবে, আবার যত টাকার স্টক ছিল তার থেকে বেশি পলিসি থাকলে তাহলেও সেটা পাবে, কিন্তু কম টাকার ইন্স্যুরেন্স পলিসি থাকলে সে টাকা আর পাবে না। সেক্ষেত্রে একটা রেশিও অনুসারে সেই টাকাটা পাবে। দেখা যাক কি সেই ফর্মুলা। অ্যাভারেজ ক্লজ কি করব না, পলিসি ভ্যালু উপরে থাকবে, নিচেই থাকবে হচ্ছে ভ্যালু অফ স্টক as on the date of hire। কার সঙ্গে গুণ করা হবে? লস অফ স্টক। এর আগের স্টেপে যে লস অফ স্টকটা বের করেছি সেটার সঙ্গে পলিসি ভ্যালু বাই লস অফ স্টক দিয়ে গুণ করলে যে অ্যামাউন্টটা পাওয়া যাবে সেটাকেই বলা হবে, সেই অ্যামাউন্টটাই হবে নেট ক্লেম। থ্যাংক ইউ। এর পরের দিন পরের ক্লাসে আসছি আমরা প্রবলেম নিয়ে, কি করে আমরা সমাধান করব বিভিন্ন ধরনের সমস্যাগুলো, সেই সমস্যাগুলো নিয়ে এরপরে ক্লাসে আসবো।